আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ওভারিয়ান সাইকেল এন্ড ওভুলেশনের লেকচারে। আমরা জানি যে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফে ওভারিতে কিছু সাইক্লিক্যাল চেঞ্জেস ঘটে যেটাকে আমরা বলি ওভারিয়ান সাইকেল, এবং ইউটেরাসে কিছু সাইক্লিক্যাল চেঞ্জেস ঘটে যেটাকে আমরা বলি ইউটেরাইন সাইকেল অর মেনস্ট্রুয়াল সাইকেল। তো আজকে আমরা ওভারিয়ান সাইকেল সম্পর্কে আলোচনা করব। ওভারিয়ান সাইকেল পিউবার্টিতে স্টার্ট হয় এবং প্রত্যেকটা সাইকেলে তিনটা ফেজ থাকে। একটা হচ্ছে ম্যাচুরেশন অফ ফলিকল, আরেকটা হচ্ছে ওভুলেশন, আর আরেকটা হচ্ছে ফর্মেশন অফ কর্পাস লুটিয়াম। তো এখন যদি এগুলো ডিসক্রাইব করা আরম্ভ করি তাহলে আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারবো না, এই জন্য আগে কিছু প্রাইমারি কথাবার্তা বলে ফেলি। এই ফিমেলটা যখন এমব্রায়ো অবস্থায় ছিল তখন তার সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে তার এপিব্লাস্ট সেল থেকে কিছু প্রিমোডিয়াল জার্ম সেল অ্যাপিয়ার করে, এবং প্রিমোডিয়াল জার্ম সেলে বাকি সব সেলের মতোই 46 ক্রোমোজোম থাকে, ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, যা 23টা আসে ফাদার থেকে, 23টা আসে মাদার থেকে। ফাদারের ক্রোমোজোম গুলোতে এক সেট জিন থাকে, মাদারের ক্রোমোজোম গুলোতে এক সেট জিন থাকে, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য তার 2 সেট করে জিন থাকে। সেকেন্ড উইকে অ্যাপিয়ার করার পরে সেটা ফোর্থ উইকে চলে যায় ইয়োগ স্যাকে, এই জিনিসটাকে আমরা বলি ইয়োগ স্যাক, এবং ফিফথ উইকে এখান থেকে চলে যাবে ইনডিফারেন্ট গোনাডে, যেটা সিক্সথ উইকে মেলের ক্ষেত্রে টেস্টিস ফর্ম করবে, ফিমেলের ক্ষেত্রে ওভারি ফর্ম করবে। তাহলে আমরা বুঝলাম যে প্রিমোডিয়াল জার্ম সেলটা চলে গেল কোথায়? ওভারিতে। এবং মাইটোসিস চলতে থাকবে, মাইটোসিসের মাধ্যমে এটা ইমম্যাচিউর গ্যামেট তৈরি করবে যাকে আমরা বলি ওগোনিয়া, অর্থাৎ প্রিমোডিয়াল জার্ম সেল থেকে তৈরি হবে ওগোনিয়া। থার্ড উইকে এই ওগোনিয়া গুলা কিছু সেল ক্লাস্টার ফর্ম করবে, অর্থাৎ কয়েকটা একসাথে হয়ে ক্লাস্টার ফর্ম করবে, এবং ওভারির যে সারফেস এপিথেলিয়াল সেল আছে, ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, তারা এই ক্লাস্টারটাকে সারাউন্ড করে রাখবে, চারপাশে ঘিরে রাখবে। তাহলে একটা ক্লাস্টার ফর্ম হলো। ফিফথ উইক অফ ডেভেলপমেন্টে এরকম 7 মিলিয়ন ওগোনিয়া আমরা পাবো, অর্থাৎ এত বেশি মাইটোসিস হয়েছে যে 7 মিলিয়ন ওগোনিয়া আমরা পাবো। এই ওগোনিয়া গুলা কেউ কেউ মাইটোসিস করবে আর বাকিগুলা কিন্তু মিওসিসে চলে যাবে, কিন্তু তার মিওসিসটা কমপ্লিট হবে না। এটা যদি একটা ওগোনিয়া হয়, ওগোনিয়ার চারপাশে কিছু ফ্ল্যাট এপিথেলিয়াল সেল ছিল, এদেরকে আমরা বলি ফলিকুলার সেল। এই ওগোনিয়াতে মিওসিস হওয়া স্টার্ট হবে, এবং মিওসিসটা আমরা বললাম যে কমপ্লিট হবে না। মিওসিস 1 এর প্রোফেজ 1 এর যে ডিপ্লোটিন স্টেজ আছে সেখানে যে এসে অ্যারেস্ট হয়ে যাবে। কেন? কারণ এই যে ফলিকুলার সেলগুলা, এই ফলিকুলার সেলগুলা ফলিকুলার ম্যাচুরেশন ইনহিবিশন ফ্যাক্টর রিলিজ করবে, যার প্রভাবে ম্যাচুরেশনটা থেমে যাবে ডিপ্লোটিন স্টেজে এসে। ফলে এই ডিপ্লোটিন স্টেজে এসে ওকে দেখতে এরকম মনে হবে, ক্রোমোজোম গুলা লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়, দুইটা করে ক্রোমাটিড তৈরি করবে, প্রত্যেকটা ক্রোমাটিডে এক সেট করে জিন থাকবে, অর্থাৎ ফাদারের ক্রোমোজোমে দুইটা জিন, 2 সেট জিন, মাদারের ক্রোমোজোমে 2 সেট জিন। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 4 সেট জিন থাকবে, এই জন্য এটাকে আমরা বলবো 4 ক্যাপিটাল এন। তখন আর এটাকে আমরা ওগোনিয়া বলবো না, বরং এটাকে আমরা নাম দিব প্রাইমারি ওসাইট। ফিফথ উইকে আমরা দেখেছিলাম যে 7 মিলিয়ন ওগোনিয়া ছিল, সেখান থেকে প্রাইমারি ওসাইট তৈরি হচ্ছে, অর্থাৎ তার মিওসিস 1 এর প্রোফেজ স্টেজে তার যে ডিপ্লোটিন স্টেজ ছিল সেখানে তার ম্যাচুরেশনটা ইনহিবিট হয়ে গেছে, এবং তখন ওইটাকে আমরা ওগোনিয়া বলবো না, ওইটাকে আমরা বলবো প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইটকে সারাউন্ড করে রাখবে কিছু ফলিকুলার এপিথেলিয়াল সেল, এবং এই স্ট্রাকচারটাকে আমরা একত্রে এখন বলবো প্রাইমোডিয়াল ফলিকল। এই যে প্রাইমোডিয়াল ফলিকল, এগুলা কিন্তু ডিজেনারেট করতে থাকবে এবং ফিজিওলজিক্যাল সেল ডেথ ঘটবে এদের, যেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস, যার ফলে সেটার নাম্বারটা 7 মিলিয়ন থেকে কমতে কমতে বাড়তে সময় 6 লাখ থেকে 8 লাখ থাকবে, এবং পিউবার্টিতে এসে সেটা হয়ে যাবে 40,000, অর্থাৎ সেল ডেথ কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকবে। তো পিউবার্টিতে আমরা কত পাবো? 40,000। এই 40,000 সবগুলা কিন্তু ম্যাচুর হওয়ার চান্স পাবে না, মাত্র 500টা চান্স পাবে ওভুলেটেড হওয়ার। তাহলে আমরা কিন্তু প্রাইমারি কথাবার্তা বুঝে ফেললাম যে কিভাবে প্রাইমোডিয়াল ফলিকল আসবে। তো ওভারিয়ান সাইকেল শুরু করার ফার্স্ট যে চিত্রটা সেটাই শুরু হয়েছিল প্রাইমোডিয়াল ফলিকল দিয়ে। তো আমি যদি এখান থেকে শুরু করতাম তাহলে হয়তো অনেকে বুঝতে পারতো না যে প্রাইমোডিয়াল ফলিকলটা কোত্থেকে আসলো। তো এই জন্য কিছু প্রাথমিক কথাবার্তা আলোচনা করে ফেললাম। তো প্রত্যেকটা মান্থলি সাইকেলের শুরুতে 15 থেকে 20টা প্রিমোডিয়াল ফলিকল, আমরা তো বুঝে ফেললাম যে প্রিমোডিয়াল ফলিকলটা কোত্থেকে আসে। এরকম 15 থেকে 20টা প্রিমোডিয়াল ফলিকল কিন্তু গ্রো করতে থাকে, তখন সেগুলোকে আমরা বলি গ্রোয়িং ফলিকল। তখন তাদের মধ্যে কি কি চেঞ্জেস হয়? আমরা তো দেখেছিলাম যে এখানে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল ছিল, সেগুলো কিন্তু কিউবয়েডাল হয়ে যায়, এবং যে প্রাইমারি ওসাইট ছিল এবং যে ফ্ল্যাট কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, এরা কিন্তু গ্লাইকোপ্রোটিন রিলিজ করতে থাকে, এবং এখানে একটা লাল কালারের লেয়ার তৈরি করলো দেখছি, সেটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। তাহলে কি কি চেঞ্জেস হলো? ফার্স্ট চেঞ্জ হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেলগুলা কিউবয়েডাল এপিথেলিয়াল সেলে কনভার্ট হলো, আর জোনা পেলুসিডা তৈরি হলো। আর যে সারাউন্ডিং কানেকটিভ টিস্যু আছে সেগুলোকে আমরা বলি থিকা ফলিকুলি। তাহলে এই তিনটা চেঞ্জেস আমরা দেখতে পাবো, এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলবো একটা গ্রোয়িং ফলিকল। এবং এখনো কিন্তু এখানে প্রাইমারি ওসাইটটাই আছে, অর্থাৎ তার মিওসিস 1 এর প্রোফেজ 1 এর যে ডিপ্লোটিন স্টেজ সেখানে তার সেল ডিভিশনটা অ্যারেস্ট অবস্থায় আছে।
এই অবস্থায় হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হবে, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন সিক্রিট করতে বাধ্য করবে। এই দুইটা হরমোন কিন্তু আমাদের ওভারিয়ান সাইকেলটাকে কন্ট্রোল করে। এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এই গ্রোয়িং ফলিকলটাকে স্টিমুলেট করবে এবং তার গ্রোথের ক্ষেত্রে সে ভূমিকা পালন করবে। তো আমরা বলেছিলাম যে 15 থেকে 20টা প্রিমোডিয়াল ফলিকল গ্রো করা শুরু করেছিল, তার ভিতর থেকে মাত্র একটাকে সে কমপ্লিটলি গ্রো করাবে, যেটা সবচেয়ে ভালো, আর বাকিগুলাকে সে ডিজেনারেট করে ফেলবে। তো যারা ডিজেনারেট করে তাদেরকে আমরা বলবো কর্পাস অ্যাট্রেটিকাম। আর যেটা গ্রো করবে সেটা গ্রো করে আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকল তৈরি করবে। তো আমরা দেখি যে কিভাবে সেটা গ্রো করবে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের প্রভাবে এই কিউবয়েডাল এপিথেলিয়াল সেলগুলা, আগে তো ছিল সিম্পল কিউবয়েডাল অর্থাৎ একটা মাত্র লেয়ার, এখন হয়ে যাবে সেটা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল অর্থাৎ বেশ কয়েকটা লেয়ার তৈরি করবে। তখন সেগুলোকে আমরা বলবো গ্র্যানুলোসা সেল। আগে তো বলছিলাম ফলিকুলার সেল, এখন এটাকে বলবো আমরা গ্র্যানুলোসা সেল। এবং সারাউন্ডিং যে কানেকটিভ টিস্যু লেয়ার, সেটা দুইটা লেয়ার ফর্ম করবে। ভেতরের লেয়ারটাকে আমরা বলবো থিকা ইন্টারনা, বাইরের লেয়ারটাকে আমরা বলবো থিকা এক্সটার্না। থিকা ইন্টারনা যেটা, সেটা লুটিনাইজিং হরমোনের প্রভাবে কিছু অ্যান্ড্রোজেন রিলিজ করবে। এই অ্যান্ড্রোজেন গুলাকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ইস্ট্রোজেনে কনভার্ট করবে। তাহলে আমরা কিন্তু ইস্ট্রোজেনটা পেয়ে গেলাম। এই ইস্ট্রোজেন যখন তৈরি করবে, এই ইস্ট্রোজেনটা আমাদের হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়র পিটুইটারিকে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিবে, যার ফলে তারা যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এগুলা তৈরি করছিল, সেই তৈরিটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তাহলে আমাদের লাভটা কি হলো? লাভ হচ্ছে যে এই ফলিকুলটা যখন গ্রো করছিল, আরো অন্যান্য ফলিকুল যাতে গ্রো না করে, এই জন্য ফলিকুল স্টিমুলেটিং হরমোনকে বাধা দিতে হবে। ফলে সে কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেওয়ার মাধ্যমে আরো অন্যান্য ফলিকুলের গ্রোথকে বাধাগ্রস্ত করলো, ফলে ও একাই বড় হতে পারবে। তো এই স্টেজটাকে আমরা বলছি প্রাইমারি ফলিকল অর প্রি এন্ট্রাল স্টেজ। তো একটা ফলিকুলের ম্যাচুরেশনের ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। আগে তো আমরা যেগুলো দেখলাম সেগুলো তো সব ফলিকুলের ক্ষেত্রেই হয়, কিন্তু এটা হচ্ছে ফলিকুলের ম্যাচুরেশনের প্রথম স্টেজ, প্রি এন্ট্রাল স্টেজ অর প্রাইমারি ফলিকল। এরপরে যেটা হবে, এই গ্র্যানুলোসা সেলের ভিতরে কিছু ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হবে। কিসের ফ্লুইড? হায়ালুরোনিক অ্যাসিড টাইপের কিছু ফ্লুইড থাকবে সিক্রিটেড বাই গ্র্যানুলোসা সেল, অর্থাৎ গ্র্যানুলোসা সেল কিছু ফ্লুইড সিক্রিট করবে এবং এখানে একটা ক্যাভিটির মতো দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো ফলিকুলার অ্যান্ট্রাম। তাহলে এই ফ্লুইডটা তৈরি হয়ে গেল। এখনো কিন্তু এটা প্রাইমারি ওসাইটি আছে, অর্থাৎ এর ভিতরে যে সেল ডিভিশন সেটা কিন্তু অ্যারেস্টেড অবস্থায় আছে। কোথায়? প্রোফেজ 1 এর ডিপ্রোটিন স্টেজে। তো এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলবো সেকেন্ডারি ফলিকল, যেটাকে আমরা এন্ট্রাল স্টেজ বলতে পারি আর ভেসিকুলার স্টেজ বলতে পারি। এরপরে এই ক্যাভিটিটা আস্তে আস্তে বড় হতে থাকবে, ফ্লুইড বেশি বেশি সিক্রিট করবে, অনেক বড় একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি, এটা সেই এন্ট্রামটা। এবং আগের স্টেজেও কিন্তু থিকা ইন্টারনা অ্যান্ড্রোজেন রিলিজ করছিল, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সেটাকে ইস্ট্রোজেন কনভার্ট করছিল। ইস্ট্রোজেন কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিচ্ছিল, যার ফলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন সিক্রিট করাটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল। এগুলো কিন্তু এখানে কন্টিনিউয়াসলি হতেই থাকবে। এই অবস্থায় হুট করে এই সেকেন্ডারি ফলিকুলটা এত বেশি ইস্ট্রোজেন সিক্রিট করবে, যার প্রভাবে এটা যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিচ্ছিল, হুট করে সেটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমে কনভার্ট হয়ে যাবে। আগে সে কি করছিল? আগে সে বলছিল যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন বেশি দরকার নেই। হুট করে সে বলছে বেশি বেশি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন দাও, অর্থাৎ সে সেটাকে পজিটিভ ফিডব্যাক মেকানিজমে কনভার্ট করবে, যার ফলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রচুর পরিমাণে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন সিক্রিট হওয়ার কথা, কিন্তু শুধুমাত্র লুটিনাইজিং হরমোনটা বেশি বেশি সিক্রিট হবে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এত বেশি সিক্রিট হবে না। কারণ এই গ্র্যানুলোসা সেলটা ইনহিবিন বি নামের একটা পদার্থ রিলিজ করে, যেটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের সিক্রেশনকে বাধা দেয়। ফলে এলএইচটা অনেক বেশি বৃদ্ধি পাবে, প্রায় 10 টাইমস বেড়ে যাবে, যেটাকে আমরা বলি এলএইচ সার্জ। এই এলএইচ সার্জের প্রভাবে এতক্ষণ তো গ্র্যানুলোসা সেলগুলা কি সিক্রেট করছিল? ওসাইট ম্যাচুরেশন ইনহিবিশন ফ্যাক্টর রিলিজ করছিল, যার প্রভাবে প্রোফেজ 1 এর ডিপ্রোটিন স্টেজেই এর সেল ডিভিশনটা অ্যারেস্টেড অবস্থায় ছিল। কিন্তু লুটিনাইজিং হরমোন এদেরকে বলবে যে না, তুমি এখন ওসাইট ম্যাচুরেশন ইনহিবিশন ফ্যাক্টর রিলিজ না করে বরং উল্টা ওসাইট ম্যাচুরেশন ফ্যাক্টর রিলিজ করো। ফলে ওরা কি করবে? ওসাইট ম্যাচুরেশন ফ্যাক্টর রিলিজ করবে, যার প্রভাবে ওই মিওসিস 1টা কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ আমরা বলছিলাম যে অ্যারেস্টেড অবস্থায় আছে, সেটা কিন্তু এখন কমপ্লিট হবে। অর্থাৎ প্রত্যেকটা সাইকেলে একটা ফলিকুলের মিওসিস 1 কিন্তু কমপ্লিট হয়। ফলে কমপ্লিট হয়ে কি করবে? দুইটা সেল তৈরি করবে। মিওসিস 1 এর পরে আমরা জানি দুইটা সেল তৈরি হয়, 46 ক্রোমোজোম 23 ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। তাহলে এই সেল থেকে দুইটা সেল তৈরি হবে, যাদের মধ্যে একটাকে আমরা বলবো সেকেন্ডারি ওসাইট, আরেকটাকে আমরা বলবো ফার্স্ট পোলার বডি। দুইটাতেই কিন্তু 23টা করে ক্রোমোজোম আছে। তাহলে পোলার বডিটা কি করবে? খুবই কম সাইটোপ্লাজম নেবে, আর সেকেন্ডারি ওসাইটটা সবগুলা সাইটোপ্লাজম সে একাই নিয়ে ফেলবে।
এই সেকেন্ডারি ওসাইটে কিন্তু 23টা ক্রোমোজোম আছে। পোলার বডির তাহলে ইম্পর্টেন্সটা কি, যেগুলো এক্সেসিভ নাম্বার অফ ক্রোমোজোম ছিল সেগুলোকে রিডিউস করে ফেলা। অর্থাৎ আমাদের তো 23টা ক্রোমোজোম দরকার, 46টা তো দরকার নাই, 23টা ক্রোমোজোম আমরা পোলার বডির মাধ্যমে বাদ দিয়ে দিলাম। এই সেকেন্ডারি ওসাইটটা আবার কমপ্লিট হবে না, সেকেন্ড মিওটিক ডিভিশন সে কমপ্লিট করবে না, সে সেটা মেটাফেজ 2 তে এসে অ্যারেস্ট হয়ে যাবে। এই লুটিনাইজিং হরমোনের প্রভাবে এখানের যেসব কোলাজিনেজ আছে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যেগুলো আছে সেগুলোর অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে। কোলাজিনেজ কি করবে, এখানের যেসব টিস্যুগুলো আছে এই সেলগুলাকে কিন্তু সে কেটে ফেলবে। অর্থাৎ এই যে সেকেন্ডারি ওসাইট এবং তার চারপাশে যে সেলগুলা সেগুলোকে আমরা বলি কুমুলাস উফোরাস। সেই কুমুলাস উফোরাস এবং সেকেন্ডারি ওসাইটকে সে কিন্তু পৃথক করে ফেলবে, কোলাজিনেজ সেটাকে কিন্তু কেটে ফেলবে। আর চারপাশের যে আমরা যে বললাম যে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে, এটা যেহেতু ওভারির ভিতরে আছে, ওভারির ওয়ালকে সে কন্ট্রাক্ট করাবে, যার ফলে এটা কিন্তু ওভারিয়ান ওয়ালের এক জায়গায় যে বসে যাবে। যেই জায়গায় সে বসে যাবে সেই জায়গায় ওভারিয়ান ওয়ালে একটা স্পট দেখতে পাবো আমরা, সেই স্পটটা হয়ে যাবে অ্যাভাসকুলার স্পট, অর্থাৎ ওই জায়গায় কোনো ব্লাড সাপ্লাই পৌঁছাবে না, ওই জায়গাটাকে আমরা বলবো স্টিগমা। তো এই স্টেজটাকে আমরা বলছি গ্রাফিয়ান ফলিকল অর প্রি ওভুলেটরি স্টেজ অর ম্যাচিউর ভেসিকুলার ফলিকল। তো স্টিগমা যেহেতু ডেভেলপ করলো, ওভারির ওয়ালে একটা স্পট দেখতে পাচ্ছি, সেই স্পটে এটা যে বসে গেছে এবং তখন আমাদের যে প্রোস্টাগ্ল্যান্ডিন সেটা ওভারিয়ান ওয়ালকে কন্ট্রাক্ট করাবে এবং কোলাজিনেজের প্রভাবে এই জায়গাটা আলাদা হয়ে গেছে, তখন কিন্তু এই ম্যাচিউর যে গ্রাফিয়ান ফলিকল সেটা কিন্তু রাপচার হয়ে যাবে। রাপচার হয়ে এই সেকেন্ডারি ওসাইট সারাউন্ডিং কুমুলাস কুফুরাস সহ সে কিন্তু রিলিজ হবে। এই রিলিজ হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি ওভুলেশন। তাহলে এই ওভুলেশনের আগে যত কথাবার্তা বললাম সেগুলো কিন্তু ফলিকুলার ম্যাচুরেশন স্টেজ, এবং ওভুলেশন এখন হয়ে গেল, তার মানে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এতক্ষণ পর্যন্ত যা বলেছিলাম সেগুলো ছিল হচ্ছে আমাদের ওভারিয়ান ম্যাচুরেশন স্টেজ। পরে সেটা যখন বের হয়ে গেল, রিলিজ হলো, সেটাকে আমরা বলছি ওভুলেশন। তো ওভুলেশনের পরে এই সেকেন্ডারি ওসাইটটা সারাউন্ডিং কুমুলাস উফরাস সেল সহ চলে যাবে ইউটেরাইন টিউবে এবং সেখানে অপেক্ষা করতে থাকবে যে যদি কোনো স্পার্ম আসে তাহলে সে কিন্তু ফার্টিলাইজড হতে থাকবে। এবং কুমুলাস উফরাস সেলগুলা এর চারপাশে একটা রেডিয়েটিং স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে আমরা বলবো করোনা রেডিয়াটা। একটা মুকুটের মতো মনে হবে, এই জন্য এটাকে আমরা বলবো করোনা রেডিয়াটা। আর বাকি যে সেলগুলো আছে সেগুলা হচ্ছে ওই যে গ্র্যানুলোসা সেল ছিল, তারপরে থিকা ইন্টারনা সেল ছিল, সেগুলো কিন্তু পরবর্তীতে কর্পাস লুটিয়ামে কনভার্ট হবে। কর্পাস লুটিয়ামে কিভাবে কনভার্ট হবে, আমরা দেখতে পাচ্ছি যে ওভুলেশনের পরে যে রিমেইনিং গ্র্যানুলোসা সেল ছিল, থিকা ইন্টারনা ছিল, সেগুলো কিন্তু ভাস্কুলারাইজড হয়ে যাবে, অর্থাৎ তার চারপাশে কিছু ভেসেল অ্যাপিয়ার করবে এবং তারা কিন্তু কিছু কোলেস্টেরল, কিছু ফ্যাট এগুলো জমা করবে। কোলেস্টেরল ফ্যাট জমা করলে তাদের কালারটা হয়ে যাবে ইয়েলো এবং তারা একটা মাস তৈরি করবে, যেটাকে আমরা বলবো কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামটা পরবর্তীতে প্রোজেস্টেরন এবং সামান্য ইস্ট্রোজেন, কপিয়াস অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন এবং সামান্য ইস্ট্রোজেন রিলিজ করবে, যেটাকে আমরা বলি ফর্মেশন অফ কর্পাস লুটিয়াম স্টেজ। যেটা আমরা আগে যে দেখেছিলাম যে ফলিকুলার ম্যাচুরেশন সেটা প্রায় 1 থেকে 14 দিন পর্যন্ত থাকে, ওভুলেশনটা প্রায় 14 ডেতে এসে হয়, আর 14 ডে এর পরে কর্পাস লুটিয়ামটা ফর্ম হয়। এই কর্পাস লুটিয়ামটা আমাদের প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন রিলিজ করে। এই কর্পাস লুটিয়ামটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন আর একটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। এই কর্পাস লুটিয়ামটা প্রায় 14 ডে ধরে প্রোজেস্টেরন রিলিজ করতে থাকে। এই প্রোজেস্টেরনের প্রভাবে ইউটেরাসে অনেকগুলো চেঞ্জেস ঘটে, অর্থাৎ এই যে যদি এটা ফার্টিলাইজড হয় তাহলে সেখানে সে যাতে ভালোভাবে থাকতে পারে এই জন্য প্রোজেস্টেরন গুলো অনেক কিছু প্রোজেস্টেরন রিলিজ হয়, যেটা ওই এনভায়রনমেন্টটাকে ওর জন্য ওয়ার্ম করে তোলে। এবং 14 দিন পর যদি এই যে সেকেন্ডারি ওসাইটটা আছে এটা যদি ফার্টিলাইজড হয় তাহলে জাইগোট তৈরি হবে, তারপরে 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, 16 সেল স্টেজ, তারপরে ব্লাস্টোসিস তৈরি করবে। ব্লাস্টোসিসটা এন্ডোমেট্রিয়ামের ওয়ালে সে যে বসে যাবে, তারপরে সে কিন্তু এখান থেকে একটা মেসেজ ওকে দিবে। সেই মেসেজটা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন নামের একটা পদার্থ সে রিলিজ করবে ব্লাডে। মানে যদি সেটা সে পায় তাহলে সে বুঝবে কি যে ফার্টিলাইজেশন হয়েছে, তখন সে কিন্তু থেকে যাবে। অর্থাৎ এইচসিজি সে যদি এই সিগন্যালটা পায় তাহলে কর্পাস লুটিয়ামটা কিন্তু ডিজেনারেট করবে না, সে কিন্তু থেকে যাবে এবং আরো বেশি প্রোজেস্টেরন রিলিজ করা আরম্ভ করবে, তখন সেটাকে আমরা বলবো কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। আর যদি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন না আসে তাহলে সে বুঝবে যে ফার্টিলাইজড হয়নি, আমার থেকে আর কোনো লাভ নাই, তাহলে সে কিন্তু ডিজেনারেট করবে এবং একটা ফাইব্রোটিক মাসে কনভার্ট হবে এবং ওর ভেতরে ব্লাড গুলো অ্যাপিয়ার করবে এবং তখন সেটাকে আমরা বলবো কর্পাস হেমোরেজিকাম। আলটিমেটলি এটা স্কার ফর্ম করবে, হোয়াইট কালার হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো কর্পাস অ্যালবিকান্স এবং সেটা কিন্তু মেনস্ট্রুয়েশন দিয়ে রিলিজ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো কর্পাস লুটিয়াম অফ
মেনস্ট্রুয়েশন। তো এই হচ্ছে আমাদের ওভারিয়ান সাইকেলের একটা ওভারভিউ। আমরা যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, প্রথমে প্রিমোডিয়াল ফলিকল 15 থেকে 20টা গ্রো করতে আরম্ভ করে, সেটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের প্রভাবে প্রাইমারি ফলিকুলে কনভার্ট হয়, পরে সেটা সেকেন্ডারি ফলিকুলে কনভার্ট হয় এবং আলটিমেটলি ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুলে কনভার্ট হয়। ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল থেকে একটা সেকেন্ডারি ওসাইট কিন্তু রিলিজ হয় সারাউন্ডিং কুমুলাস উফুরা সেল সহ, এবং এই প্রসেসটাকে আমরা বলি ওভুলেশন। ওভুলেশনের পরে বাকি যে গ্র্যানুলোসা সেল এবং থিকা ইন্টারনাল সেল আছে সেগুলো কিন্তু কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়, যারা কিনা প্রোজেস্টেরন রিলিজ করতে থাকে। তো এটাই হচ্ছে ওভারিয়ান সাইকেলের 3টা স্টেপ, একটা হচ্ছে ম্যাচুরেশন অফ ফলিকল, একটা হচ্ছে ওভুলেশন, তারপরে হচ্ছে ফর্মেশন অফ কর্পাস লুটিয়াম। তো এই ছিল ওভারিয়ান সাইকেল সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।